সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আবার উপস্থিত একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে। এই অনলাইন প্রেডিকশনটি একদম ডাইরেক্ট চলে যাই আমি জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছকে। তার আগে কোনো কথা বলা নিষ্প্রয়োজন বলে আমি মনে করি। আমি শুধু প্রথমে এইটুকুই বলবো যে জন্মছক, স্পট ইমপ্লিমেন্টেশন ছক। স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা কি জানাটা খুব প্রয়োজন। আমরা যখন জন্মাচ্ছি আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারা আমাদের জন্মছক ক্রিয়েট করা হলো। জন্মের সময় গ্রহগত যে অবস্থান তার দ্বারা ক্যালকুলেশন বা ক্যালকুলেট করে যে ছকটি আমি ক্রিয়েট করছি সেটাকে আমরা জন্মছক বলি। তারপর আমাদের 5 বছর বয়স হচ্ছে, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর। আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে, মনের পরিবর্তন হচ্ছে, শরীরের পরিবর্তন হচ্ছে, যৌনতার পরিবর্তন হচ্ছে, চাহিদার পরিবর্তন হচ্ছে। যেরকম সেরকম জন্মের সময় যে গ্রহের অবস্থান, সেই গ্রহগুলোও কিন্তু প্রতি মুহূর্তে আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে। আজকের দিনে যে ফরমেশনটা নিচ্ছে তার উপর বেস করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে স্পট ইমপ্লিমেন্টেশন ছক বলে। স্পট ইমপ্লিমেন্টেশন ছক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বা বলা ভালো অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই কিন্তু বলা আছে যে জন্মছক দ্বারা কখনোই প্রেডিকশন করা সম্ভব নয়। আমি যখন জন্মাচ্ছি তখন প্ল্যানেটরি সাপোর্ট, আমি কোন পথে গেলে সফল হতে পারি, আমি কতটুকু সফল হতে পারি, আমার প্রফেশনাল ফিল্ড কি রকম হতে পারে, প্রফেশনালি আমি কতটা সফল হতে পারি, পার্সোনালি আমি কতটা সফল হতে পারি, আমার বিবাহিত জীবন কেমন হবে, এভরিথিং কিন্তু জন্মছক দ্বারা জানা যায়। এখন তারপর দেখা গেল আমার 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর হয়ে গেল, আমার যেইগুলো প্রাপ্তির জায়গা রয়েছে সেই প্রাপ্তির জায়গাটা ঘটছে না। কেন ঘটছে না? আমার যেটা পাওয়ার সেটা আমি কেন পাচ্ছি না, কিসের জন্য পাচ্ছি না, কি কারণে পাচ্ছি না এবং কি করলে পাবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই জন্যই কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে হয়। তার মধ্যে দিয়েই কিন্তু আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাই। আমি আবার বলছি যে কখনোই জন্মছক দ্বারা প্রেডিকশন করা সম্ভব নয়। জন্মছকে 5 নাম্বার ঘরে মঙ্গল এবং কেতু রয়েছে। আমার যখন 15 বছর বয়স হবে তখনই কিন্তু এই 5 নাম্বার ঘরে মঙ্গল এবং কেতু থাকবে। আমার যখন 30 বছর বয়স হবে তখনই কিন্তু মঙ্গল এবং কেতু থাকবে। সুতরাং জন্ম ছকে কিন্তু আমাদের যে গ্রহগত যে পরিবর্তন বা এই যে আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে তার ফরমেশনটা বা গাণিতিক যে জায়গাটা সেটা কোনোভাবেই কিন্তু ক্ল্যারিফাই করা যায় না। তাই জন্য জন্মছক দ্বারা কখনোই কিন্তু প্রেডিকশন করা যায় না। এবং বারবার ধরে আমি বলেছি, যখন আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না তখন কখনো হাত দেখা, হাতে গিয়ে দিন হাত দেখা কখনো অ্যাস্ট্রোলজি হতে পারে না। হাতের এই রেখা কিন্তু নার্ভের দ্বারা সৃষ্টি হয়, আর আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। এইটুকু শিক্ষা যদি আমার মধ্যে না থাকে তাহলে কখনোই আমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাব না, বা যে সমস্ত অ্যাস্ট্রোলজার এইগুলো আপনাকে বোঝাবে না তার মানে হরণ করার জন্যই তিনি বসে রয়েছেন। অ্যাস্ট্রোলজি কোনো কিচ্ছু পাইয়ে দিতে পারে না, পাওয়ার উপযুক্ত করে। পেতে আপনাকেই হবে কর্ম। সেই কর্ম আপনি শ্রীকৃষ্ণের বাণী বলুন,
সৌকর্ম সনিন্দতি সপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনিস্বাদৌরিব্য সুচিত সৌভং সর্বা। আপনি শ্রীকৃষ্ণের বাণী বলুন, হ্যাঁ, গীতার বাণী বলুন, বৃত্ত দুর্বাত্তাস্ত্যত্তা প্রাপ্য প্রবৃত্তা নৈরত্তম গণিতি নত্তা নিয়ত্তে ঔরাত্তাজ্জাইয়া তৎকৃত্তা আনন্দ নিঃসত্তা ব্যতির্দৈয়াত্তা। বা সেটা আপনি লেলিনের বাণী বলুন, হ্যাঁ, লেলিন, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। যে সফলতাটা আমি চাইছি তার উপযুক্ত আমাকে হতে হবে। সব দিক দিয়েই কিন্তু কর্মকেই বলা হয়েছে। ভাগ্য, নিয়তি এবং ঘরের মধ্যে বসে আছি অটোমেটিকলি সবকিছু পেয়ে যাব, এই যে অলৌকিক সত্তা, এবং আমরা কিন্তু গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন এন্ড থিংকিংস, তাকে সম্পূর্ণ ভুল ভাবে কি করছি, ঈশ্বরের কাছে গিয়ে ভিক্ষা করছি। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আমি যদি জন্মছকটি লক্ষ্য করি তাহলে এই জাতকের কিন্তু বৃষ লগ্ন এবং বৃষ রাশি। আচ্ছা, 1 নম্বর ঘরে চন্দ্র, 2 নম্বর ঘরে রাহু, 3 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 4 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 5 নম্বর ঘরে সূর্য, বুধ এবং শুক্র, 6 নম্বর ঘরে শনি, বৃহস্পতি, প্লুটো, 7 নম্বর ঘরে ইউরেনাস এবং মঙ্গল, 8 নম্বর ঘরে নেপচুন এবং কেতু, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি দেখি তাহলে 1 নম্বর ঘরে কিন্তু চন্দ্র এবং রাহু, 2 নম্বর ঘরে ইউরেনাস, নেপচুন, 3 নম্বর ঘরে বৃহস্পতি এবং বুধ, হ্যাঁ, 4 নম্বর ঘরে কিন্তু কোনো গ্রহ নেই, 5 নম্বর ঘরে শুক্র, 6 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 7 নম্বর ঘরে শনি, কেতু, 8 নম্বর ঘরে প্লুটো, 9 নম্বর ঘরে সূর্য, 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 11 নম্বর ঘরে মঙ্গল, 12 নম্বর ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। প্রথমেই চলে আসা যাক 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ শুক্র। 1 নম্বর ঘর মানে কি? 1 নম্বর ঘর মানে হচ্ছে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, যার উপর আমার সত্তাটা দাঁড়িয়ে রয়েছে। তাহলে 1 নম্বর ঘরে কিন্তু উচ্চস্থ চন্দ্র বসে রয়েছে। এই জাতকটি অত্যন্ত ভালো মনের একজন জাতক, সহজ সরল এবং খুব চটজলদি মানুষকে বিশ্বাস করে ফেলার একটা প্রবণতা তার রয়েছে। ভেরি নাইস। কিন্তু 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ 5 নম্বর ঘরে নিচস্থ হয়ে গেছে। শুক্র 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ বৃষ, 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, সেই শুক্র কিন্তু 5 নম্বর ঘরে নিচস্থ হয়ে গেছে। 5 নম্বর ঘর নিয়ে যখন আমি আলোচনা করব তখন 5 নম্বর ঘরের ডিটেইলিং করব। শুধু এইটুকুই বলি, 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ 5 নম্বর ঘরে যখন নিচস্থ হয়ে যায়, শুক্র মানে হচ্ছে কি? শুক্র মানে হচ্ছে জৈবিক সুখ, শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। এখন আমি কিন্তু অন্তত কয়েক হাজার বার বলেছি যে আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক জিনিস নয়। আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে হচ্ছে যে অড সিচুয়েশনের মধ্যে রয়েছে সেখান থেকে আমি ওভারকাম কিভাবে করছি, সেটাই আমার কাছে কিন্তু লাক্সারিয়াস লাইফ লিড করা। তাহলে যখনই 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ 5 নম্বর ঘরে নিচস্থ হয়ে যাচ্ছে, তাহলে এই জাতকটির জীবনে বারংবার প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। আমাদের যে অড সিচুয়েশনটা তৈরি হয় বেশিরভাগটাই কিন্তু হয় ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা সফলতা বলতে 95 থেকে 98% কিন্তু অর্থনৈতিক সফলতাকেই সফলতা বলে থাকি। তাই জন্য তাহলে কি হয়ে যাচ্ছে, ফিনান্সিয়াল দিক দিয়ে অড সিচুয়েশনটাকে আমি কখনো ওভারকাম করছি, আবার অড সিচুয়েশনের মধ্যে চলে আসছি, এই টেন্ডেন্সিটা এর মধ্যে থাকবেই। এমন নয় ফিনান্সিয়ালি আমি পুরো স্টেবল আমার উপার্জনের দ্বারা, সেটা কিন্তু কোনো মতেই লক্ষ্য করা যাচ্ছে না। এবং আমি সাধারণ মানুষ, যে জৈবিক চাহিদা, যে জৈবিক সুখ আমার পাওয়ার কথা, সেইগুলো
থেকে আমি স্যাটিসফাই হতে পারছি না, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে যখন 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 5 নাম্বার ঘরে নিচস্থ হয়ে থাকে। 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 5 নাম্বার ঘর মানে সফলতার জায়গা, তাহলে শুক্র সফলভাবে আমার জীবনে ইমপ্লিমেন্ট হচ্ছে না, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড হাউসে রাহু বসে রয়েছে। সেকেন্ড হাউসে রাহু বসে থাকলে কি হয়, সেকেন্ড হাউস দ্বারা ফিনান্সিয়াল জায়গাটা লক্ষ্য করা যায়, সেকেন্ড হাউস দ্বারা সঞ্চয়ের জায়গাটা লক্ষ্য করা যায়, সেকেন্ড হাউস দ্বারা মুখনিসৃত বাণীর জায়গাটা লক্ষ্য করা যায়, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গাটা লক্ষ্য করা যায়, সেকেন্ড হাউস দ্বারা আমার খুব কাছের মানুষের সাথে আমার ভাইব্রেশন কেমন সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে প্রথমেই সেকেন্ড হাউসে যখন রাহু বসে রয়েছে, ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় ওয়েস্ট অফ মানি বা অর্থ খরচা হয়ে যাওয়া বা সঞ্চয় না হওয়া, সেটা কিন্তু এই জাতকের মধ্যে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বুধ এবং রাহুর একত্রীকরণের ফলে কি হয়, আমার যে কোনো সিদ্ধান্ত, যে কোনো মানুষকে জাজ করা, যে কোনো সিচুয়েশনকে জাজ করার সময় আমি কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছি, এটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। এই বিশ্ব সংসারে, এই পৃথিবীতে অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের মধ্যে কখনো কোনোভাবে কোনো রেমিডি নেই যেটা কিন্তু আমি সঞ্চয় করতে পারছি না, আমি একটা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম, সঞ্চয় করলাম, বা ওয়েস্ট অফ মানির জায়গাটাকে ব্লক করা যায়, কোনো রকমের সম্ভব নয়। এটা প্রথমত নিজস্ব সচেতনতা নিয়ে আসার প্রয়োজন আছে, আরেকটা সোর্স অফ ইনকামকে বৃদ্ধি করার প্রয়োজন আছে। আমি কিন্তু এই সোর্স অফ ইনকাম বৃদ্ধির জায়গাটাই কিন্তু ডামাডোল বা ফ্লাকচুয়েশন বা নেগেটিভ ইনফ্লুয়েন্সটা লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এই জাতকটি কখনো যদি মাসে 1 কোটি টাকাও ইনকাম করে, সে 1টা টাকাও কিন্তু ধরে রাখতে পারবে না। সঞ্চয় না হওয়া বা ওয়েস্ট অফ মানি বা অর্থ বেরিয়ে যাওয়া, সবসময় যে আমি অহেতুক খরচা করছি তা তো নয়, কিন্তু দেখা যাচ্ছে আমার মধ্যে আমি যে অর্থটা পাচ্ছি সেটা আমি ধরে রাখতে পারছি না, সেটা কিন্তু যে কোনো ভাবেই হোক বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। দৃষ্টিভঙ্গির মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। মানুষকে বিশ্বাস করার প্রবণতার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে ডেফিনিট ভাবে এই ছকের মধ্যে যেটা দেখা যাচ্ছে, তার খুব ক্লোজ যারা রয়েছে সেখান থেকে পাড়া পড়শি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যেই হোক, সেখান থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এবার 3 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায়, 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। 3 নাম্বার ঘর মানে হচ্ছে মানসিকতা, মনোভাবের জায়গা। উচ্চস্থ হয়ে থাকলেও 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যেই ঘরটাতে বসে রয়েছে, সেই ঘরের অধিপতি গ্রহ কিন্তু নিচস্থ হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা বা ক্রাইসিসটা সবসময় কিন্তু আমার মানসিকতা, মনোভাবকে ডিটোরিয়েট করে দিচ্ছে। আমার মানসিকতা, মনোভাব দিক দিয়ে দেখা যাচ্ছে আমি পজিটিভ হচ্ছি, কিন্তু অকস্মাৎ কোনো অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে, অকস্মাৎ কোনো প্রতিবন্ধকতার আন্ডারে যাওয়ার ফলে আমার কিন্তু মানসিকতা, মনোভাবের জায়গাটা ডিক্রিজ করে যাচ্ছে, বা আমি কিন্তু হীনমন্যতায় ভুগছি, বা দেখা যাচ্ছে আমি হঠাৎ করে আমি এবার কি করব, এই যে একটা অড সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে এখান থেকে ওভারকাম করব, এই চিন্তার জন্য মন, আমার দৃষ্টিভঙ্গি, মানসিকতা, মনোভাবের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে, এবং আমি স্ক্যাটারলি মুভ করছি, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যাচ্ছে, এবং আলটিমেট কিভাবে আমি ওভারকাম করব সেটা বুঝে উঠতে পারছি না, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি 4 নাম্বার ঘরটা খুব ভালো মতন দেখা যায়, তাহলে 4 নাম্বার ঘর দ্বারা আমি যে সফলতাটা চাইছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাহলে আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি নিজে কি উপযুক্ত, সেই জায়গায় কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, এবং ব্যক্তি কেন্দ্রিক বা ব্যক্তিগত জীবনেও কিন্তু খুব একটা স্যাটিসফ্যাকশনের জায়গায় পজিটিভ, তা আমি কিন্তু কোনো মতেই লক্ষ্য করতে পারছি না। ভেরি ভেরি কনসাস এবং কনসাস, এবং জীবনের আনন্দের জায়গাটাও খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। তার কারণ 4 নাম্বার ঘর দ্বারাই কিন্তু এইগুলোকে বোঝা যায়। 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ রবি, সে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছিল 5 নাম্বার ঘরে। তাহলে এইগুলো সম্ভব, কিন্তু হচ্ছে না কেন? তার কারণ সেখানে নিচস্থ শুক্র বসে দারিদ্র যোগ সৃষ্টি করলো। দারিদ্র যোগ মানে প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে কিন্তু ফল ডাউন করে যাওয়া। তাহলে আমি যে সফলতাটা চাইছি, সেই সফলতার উপযুক্ত আমি হতে পারছি না, চেষ্টা করেও আমি হতে পারছি না। আমার জীবনের আনন্দের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে। আমি ব্যক্তিগত জীবনে কিন্তু
আনহ্যাপি হয়ে যাচ্ছি, বা ব্যক্তিগত জীবনেও আমি স্যাটিসফ্যাকশনের জায়গাটাকে কিন্তু পাচ্ছি না, পেলেও সেটাকে ধরে রাখতে পারছি না। আবার 5 নাম্বার ঘরে কিন্তু দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে। 5 নাম্বার ঘর দ্বারা সফলতার জায়গাটাকে বলা হয়। তাহলে 5 নাম্বার ঘরেও যখন দারিদ্র মানে এই যে দারিদ্র যোগ সৃষ্টি হয়েছে, কিন্তু সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে বুধাদিত্য যোগও কিন্তু সৃষ্টি হয়েছিল। তাহলে এই নেগেটিভিটিকে অফ করা খুব প্রয়োজন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 5 নাম্বার ঘরে দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে, 5 নাম্বার ঘরে যে শুক্র, সে আবার 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে আমি আমার জীবনের প্রায় প্রত্যেকটি সেক্টরেই কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে, বা ইনক্রিজের জায়গা বা সফলতার জায়গা বা স্যাটিসফ্যাকশনের জায়গাটা সেই রূপ পাচ্ছি না, যাতে আমি মেন্টালি হ্যাপি হতে পারি। আমার মধ্যে সবসময় একটা দুশ্চিন্তা কাজ করছে, সবসময় একটা কি হয় কাজ করছে, সবসময় ওর সিচুয়েশনটাকে ওভারকাম করব কি করে, এই মেন্টালিটিটাও কিন্তু কাজ করছে। যেমন এই নেগেটিভিটিটাকে অবশ্যই অফ করা প্রয়োজন ছিল। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 6 নাম্বার ঘর। 6 নাম্বার ঘরে শনি এবং বৃহস্পতির যে অবস্থান, এই 6 নাম্বার ঘরে শনি পজিটিভ ছিল, কিন্তু বৃহস্পতি 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে 8 নাম্বার ঘরে আবার কেতু বসে রয়েছে, হ্যাঁ, আবার সেটাই কিন্তু 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। কেননা মীন এবং ধনু রাশির অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি, সে কিন্তু 6 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন শনির সাথে বসে থাকে এবং শুক্রের ঘরে বসে থাকে, প্রথমত শুক্রের ঘর, শুক্র এবং বৃহস্পতি কি দুজনেই গুরু, একজন দেবগুরু, একজন দানব গুরু, দৈত্য গুরু, অসুর গুরু। তাহলে কি হচ্ছে, একজন সৎ মানুষদের গুরু আর একজন অসৎ মানুষদের গুরু এক ঘরে কখনো বসে থাকতে পারে না। শনির যে পজিটিভ ইনফ্লুয়েন্স, সেক্ষেত্রে কিন্তু কি হয়ে যায়, ব্লকড হয়ে যায়, নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যায়। এবং 6 নাম্বার ঘর দ্বারা কি বোঝা যাচ্ছে, আমার শারীরিক এমন কোন প্রবলেম হবে, যেই প্রবলেমটা কখনো মেডিসিন নিলাম সুস্থ হয়ে গেলাম, অসম্ভব। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ডে বাই ডে, মান্থ বাই মান্থ, আস্তে 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 অসুস্থতার আন্ডারে। এবং 8 নাম্বার ঘর মানে মারক স্থান, 8 নাম্বার ঘর মানে লেন্দি প্রসেস, 8 নাম্বার ঘর মানে সাইলেন্ট কিলার। তাহলে নিঃশব্দে আমার শারীরিক যে অসুস্থতার জায়গাটা, সেটা আমাকে গ্রাস করবে প্রথম অবস্থায়, বা আমি সেরকম ভাবে বুঝতেও পারবো না। হয়তো প্রশ্ন করলে এই জাতকটি বলে, না আমার এই রোগ হচ্ছে, ওই রোগ হচ্ছে, ও মেডিসিন নিলে পরে সব ঠিক হয়ে যাচ্ছে, না। 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 6 নাম্বার ঘরে বসে থাকে, প্রথমত মাথায় রাখার প্রয়োজন আছে, গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর। যে শত্রুকে আমি কখনো আইডেন্টিফাই করতে পারছি না, মনে হচ্ছে বন্ধু, মনে হচ্ছে আমার ভালো চাই, কিন্তু সে আমার শত্রুতা, নিঃশব্দে শত্রুতা করে যাচ্ছে, সেই শত্রুতাটা আমি উপলব্ধিও করতে পারছি না। আমি 8 নাম্বার ঘর বোঝাতে একটা এক্সাম্পল দিই। একটা কাঠের টেবিল, সেখানে হঠাৎ করে আমি দেখলাম যে দুটো উই বাসা বেঁধেছে। আমি ভাবলাম দুটো চেম্বার করে এসে তারপর রবিবার পড়বে, পরিষ্কার করব। ওই রবিবার আসতে না আসতে দেখা গেল উইটা ভেতরটা পুরো খেয়ে দিচ্ছে। 8 নাম্বার ঘরটা হচ্ছে তাই, গুপ্ত শত্রুতার জায়গা, আমি বুঝতেও পারছি না, তারা আস্তে 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 আমাকে পুরো ভেতরটা খেয়ে দিচ্ছে। আমার স্যাটিসফ্যাকশনের জায়গাটা, আমার প্রাপ্তির জায়গাটা, আমার বিশ্বাসের জায়গাটা পুরোটাই কিন্তু আস্তে আস্তে খেয়ে দিচ্ছে। আবার যদি কখনো এই জাতক ঋণ নেয়, তাহলে সেই ঋণ কিন্তু বৃদ্ধি হতে শুরু করবে। সেই ঋণকে কখনোই কিন্তু সে মানে ঋণটা মুকুব করে দেওয়া, বা যাকে বলে মানে ঋণ থেকে বাইরে বেরিয়ে ঋণ মুক্ত হওয়ার জায়গাটা কখনো লক্ষ্য করা যাচ্ছে না। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এবং অসুস্থতার জায়গাটাও কিন্তু, অসুস্থতা, ঋণ, শত্রুতা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু কি নিঃশব্দে আস্তে 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 লেন্দি প্রসেস। 8 নাম্বার ঘর মানে কিন্তু লেন্দি প্রসেস। তাহলে সেই জায়গাটাকেও কিন্তু ড্যামেজ করে দিচ্ছে। ইমিডিয়েট নেগেটিভিটিকে অফ করা প্রয়োজন, তা না হলে ভবিষ্যতে কিন্তু এই অসুস্থতা আস্তে আস্তে বাড়তে থাকবে। যে অসুস্থতাটা এই মুহূর্তে হয়তো নিছক সামান্য একটা ব্যাপার, ওষুধ খেলাম ঠিক হয়ে গেল, পরবর্তীকালে সেটাই একটা এক্সট্রিম লেভেলে চলে যাবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমি শত্রু থেকে কখনো স্যাটিসফাই হতে পারবো না, মানে শত্রু মুক্তির জায়গাটা কখনোই আসবে না যতক্ষণ না নেগেটিভিটি অফ করছি। আমি রোগমুক্তি কখনো, আমার রোগ মুক্ত আমি স্যাটিসফাই ক্ষেত্রে কখনো লক্ষ্য করা যাচ্ছে না। আবার ঋণের জায়গাটাও যদি করি, তাহলে আস্তে 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 আমি কিন্তু জড়িয়ে যাব, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এবং 6 নাম্বার ঘর দ্বারা প্রাত্যহিক জীবন ধারণও কিন্তু বোঝা যায়। তাহলে প্রাত্যহিক জীবন ধারণের ক্ষেত্রে শুক্র এবং বৃহস্পতি মানে অন্তর্দ্বন্দ্বের জায়গা। অর্থাৎ আমি যে কাজটা করছি একদম স্ক্যাটারলি মুভ করা,
স্ক্যাটারলি মুভ করা, ফ্লাকচুয়েশনের জায়গা, আমি যে কাজটা করছি এই কাজটা করলাম ঠিক করলাম তো, আমি একে বিশ্বাস করলাম ঠিক করলাম তো, এর কাছ থেকে টাকা নিলাম বা একে টাকা দিলাম এইটা ঠিক করলাম তো, মানে সারাক্ষণ ধরে কিন্তু কি হবে, সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। 7 নম্বর ঘরে মঙ্গল, 7 নম্বর ঘরে মঙ্গল কিন্তু 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ। 12 নম্বর ঘরকে আমরা কিন্তু ব্যয়ের স্থান বলি। তাহলে আমার যে ঊর্জা, আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আমার যে কর্ম, আমার যে পরিশ্রম, এটা কিন্তু ওয়েস্ট হয়ে যাওয়ার জায়গা বা ভুল ভাবে ইমপ্লিমেন্ট করছি বা ভুল জায়গায় ইমপ্লিমেন্ট করছি, এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। পার্টনার থেকে ভেরি ভেরি কসাস এবং মানে কসাস এবং কনসাস। তার কারণ পার্টনার বলতে কেবলমাত্র যে লাইফ পার্টনার বা আমাদের বিজনেস পার্টনার বলে তা নয়, তুমি এবং আমি মিলে আমরা এই যেখানে যেখানে আমি এবং আরেকজন, এই জাতকের মধ্যে কিন্তু কম্প্রোমাইজ, অ্যাডজাস্ট করা, স্যাক্রিফাইস করা, এই জায়গাগুলো ডিটোরিয়েট করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ইরিটেট হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যাবে ইরিটেশনের দ্বারা ভুলভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 12 নম্বর ঘরের মঙ্গলকে কখনো পজিটিভ বলা হয় না, বিশেষ করে সে যখন 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ হয় তখন কিন্তু একদম পজিটিভ জায়গা নয় এটা। এই মঙ্গলের রিফ্লেকশনও যেটা লক্ষ্য করা যাচ্ছে, অসুস্থতার জায়গাটাকে ত্বরান্বিত করা এবং আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা, আমরা যে কর্মটা করছি, আমার কর্ম এবং আমার যে যুক্তি, আমার বুদ্ধি সমান্তরাল ভাবে যাচ্ছে না। বুদ্ধি যেটাকে মেনে নিচ্ছে, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেই কাজটা করছে না। আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে যে কাজটা করছি সেই কাজটাকে আমি বুদ্ধি দিয়ে কিন্তু কখনো বিচার করছি না। তাহলে আমার ঊর্জার জায়গাটা, আমার যে শারীরিক কসরতের জায়গাটা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা কিন্তু ব্যয়ের স্থানে চলে যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং পরবর্তীকালে রক্ত রিলেটেড প্রবলেম থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। যেমন ভীষণ সাবধান, অ্যাক্সিডেন্টাল জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 2 চাকা, 3 চাকা এবং বহু চাকার থেকে খুব সাবধান। আমি এর আগেই একটি বাচ্চা ছেলের প্রেডিকশনের মধ্যে এই নেগেটিভ ইনফ্লুয়েন্সটা দেখলাম। যেমন অ্যাক্সিডেন্টাল জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 8 নম্বর ঘরে কেতুর অবস্থান, মানে আমি আগেই বললাম কেতু মানে স্যাটিসফ্যাকশনের জায়গা। 8 নম্বর ঘর মানে মারক স্থান। তাহলে মারক স্থানে যখন কেতু বসে রয়েছে, আমার জীবনে স্যাটিসফ্যাকশনের অভাব হবে, এটা ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। আমার জীবনে স্যাটিসফ্যাকশনের অভাবের জায়গাটা ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায়। যেমন একটা কথা আমি অবশ্যই বলবো, এমন কোন রোগ, যেই রোগটা আমি বাইরে প্রকাশ করতে পারছি না, সেই ধরনের কোন রোগ যদি এই জাতকের হয়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু প্রথম অবস্থাতেই ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। কেননা মঙ্গলের ব্যাড রিফ্লেকশন কিন্তু দেখা যায় আমার এমন কোন রোগ হয়েছে যে রোগটা হয়তো বুঝতেও পারছি না, বা ডাক্তার হয়তো ধরতে পারছে না, বা দেখা যাচ্ছে যে রোগটা আমি প্রকাশ করতে পারছি না। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। যেমন এই জায়গাটা খুব সাবধান, অসুস্থতার জায়গাটা কিন্তু মারাত্মক রকমের আমি লক্ষ্য করতে পারছি। এইবার যদি আমি খুব ভালো মতন 9 নম্বর ঘরটা দেখি, তাহলে 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ, 9 নম্বর ঘর দ্বারা মূলত সংযোগের জায়গাটা বোঝা যায়। তাহলে সংযোগ, সোকল্ড যাকে লাক, ভাগ্য, নিয়তি এইগুলো বলি, এই যে লাক ফ্যাক্টর কাজ করা, সংযোগের জায়গাটা সঠিক মতন কোনো মতেই সম্ভব নয়। তার কারণ 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ 8 নম্বর ঘরের অধিপতি গ্রহের সাথে বসে আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু লাক সাপোর্ট, আমরা অনেক ক্ষেত্রে বলি না 95% কাজ করলাম, 5% ভাগ্য জুড়ে গিয়ে কর্মফল হলো। এক্ষেত্রে কিন্তু লাক ফ্যাক্টর কাজ না করার জায়গা বা সংযোগের জায়গাটা পজিটিভ ভাবে কাজ না করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হলো 10 নম্বর ঘর মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা। 10 নম্বর ঘর মানে কিন্তু কর্মক্ষেত্রের জায়গা নয়, সেটা সকলেই বলে থাকে কিন্তু ভুল বলে। 10 নম্বর ঘর মানে হচ্ছে ক্ষেত্রের জায়গাটা। ক্ষেত্র মানে কি 1610 কানেকশন, সার্ভিস ক্ষেত্র 1710 কানেকশন, বিজনেস ক্ষেত্র 1510 কানেকশন, সফলতার ক্ষেত্র 1910 কানেকশন, উচ্চশিক্ষার ক্ষেত্র, সংযোগের ক্ষেত্র 1110 কানেকশন, কর্মফলের ক্ষেত্র। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 10 নম্বর ঘর মানে হচ্ছে ক্ষেত্র, যাকে জংশন বলা হয়। যে কোনো আমাদের যে 11টা ভাব, 12তম ভাবটাকে যদি বাদ দিই, 11টা ভাবকে যদি কখনো স্যাটিসফাই হতে হয়, 11টা ভাবের মধ্যে যে কোনো ভাবে যদি স্যাটিসফাই হতে হয়, তাহলে কিন্তু ডেফিনিট ভাবে আমাকে 10th হাউসটাকে কিন্তু পজিটিভ থাকতেই হবে। 10th হাউস যদি কোনোভাবে নেগেটিভ থাকে, তাহলে কোনো মতেই কিন্তু
আমার 11টা ভাবের থেকে যে সুফল বা স্যাটিসফ্যাকশনের জায়গা সেটা কোনো মতেই কিন্তু পাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে কি হয়ে গেছে, 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 8 নম্বর ঘরের অধিপতি গ্রহের সাথে বসে আছে। শনি কিন্তু উচ্চস্থ অবস্থায় বসেছিল, কারণ তুলার ঘরে শনিকে উচ্চস্থ মানা হয়, কিন্তু 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ চলে এসছে। এই নেগেটিভিটিকে খণ্ডিত করা উচিত ছিল। সুতরাং কি হয়ে যাচ্ছে, 10 নম্বর ঘরটা কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সের আন্ডারে চলে আসছে, এবং 10 নম্বর ঘরের নেগেটিভিটিটা কিন্তু সাইলেন্ট কিলার, লিম্বিক প্রসেস। আস্তে 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 আমাকে চতুর্দিক থেকে স্যাটিসফ্যাকশন বিহীন করে দিচ্ছে। আমার মন, মানসিকতা, শরীর এবং সঞ্চয়ের জায়গা, এই সব জায়গায় যখন ডিটোরিয়েট করতে শুরু করছে, আমার যে 11টা ভাবের যে পজিটিভ যে ভাইব্রেশন, পজিটিভ যে ইনফ্লুয়েন্স, সেটা ব্লকড হয়ে যাচ্ছে। সুতরাং এখানে নেগেটিভিটিটা অবশ্যই কিন্তু অফ করা ভীষণ প্রয়োজন ছিল। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি, আমি যেটা বললাম। সুতরাং কর্মফলের জায়গাটা কদাপি পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। আমি প্রথমত হচ্ছে আমার যে শ্রম, আমার যে পরিশ্রম, আমার যে ঊর্জা, আমার যে কায়িক শ্রম, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এটা অনেক সময় ওয়েস্ট অফ এনার্জি হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত লাক সাপোর্টের জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। তৃতীয়ত দেখা যাচ্ছে আমি যে কাজটা করছি সেখান থেকে গুড রেজাল্ট, কর্মফলের জায়গাটা পজিটিভ পাচ্ছি না। তার কারণ 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ, এবং সে কিন্তু শনির সাথে একত্রীকরণ করেছে। সুতরাং ব্যাক রিফ্লেকশন ক্রিয়েট হয়ে গেল। কেমন, এই নেগেটিভিটিকে কিন্তু অবশ্যই অফ করা প্রয়োজন। এবং 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ মঙ্গল, বারবার ধরে বললাম, ইরিটেশন থেকে বা হঠাৎ করে দেখা গেল চাপা ক্রোধ, ভেতরে একটা রাগ হলো, সেটাকে আমি কন্ট্রোল করে রইলাম, বা অনেক সময় কিন্তু আমি আমার অনেক কিছু প্রকাশ করি না, চাপা রেখে দিই, এটা অত্যন্ত নেগেটিভ। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস বন্ধুত্বের জায়গাটা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। অপোজিট সেক্স থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস, অপোজিট সেক্স থেকে মারাত্মক প্রতিবন্ধকতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুত্বের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, এবং আত্মীয় স্বজনের জায়গাটাও কিন্তু খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। কেমন, এই নেগেটিভিটিটাকে অবশ্যই অফ করা প্রয়োজন, অবশ্যই অফ করা প্রয়োজন। কেননা যখনই দুর্ভাগ্য যোগের জায়গা এবং ব্যাঘাত যোগের জায়গা চলে আসে, প্রত্যেকটি কাজ করতে গেলে ব্যাঘাত সৃষ্টি হবে। দুর্ভাগ্য যোগ কি করবে, দুর্ভাগ্য যোগ সারাক্ষণ ধরে কিন্তু আমাকে একটা অর সিচুয়েশনের মধ্যে রেখে দেবে, যেখানে কখনো আমি স্যাটিসফাই হতে পারবো না। আমি আবার বলছি, গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই। গ্রহের ব্যাড রিফ্লেকশনকে অফ করা মাস্ট মাস্ট মাস্ট। আমার শরীর যেন সুস্থ থাকে, এবং আমি যে কর্মটা করছি সেই কর্মটা যেন সঠিক কর্ম করি, সঠিকভাবে কর্ম করি, এটা ভীষণ প্রয়োজন। কেননা ওয়েস্ট অফ এনার্জি বা ওয়েস্ট অফ মানি সবকিছুই কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। এবং সাপোর্টিভ যে জায়গা, কেউ সাপোর্ট করছে বা কেউ যে আমাকে হেল্প করছে মেন্টালি বা ফিজিক্যালি, সেই জায়গাটাও আমি পজিটিভ ভাবে লক্ষ্য করতে পারছি না। পরিশেষে আবার বলি, গুপ্ত শত্রুতার জায়গা, শরীরের জায়গা, যদি ঋণ করে থাকো ভেরি ভেরি কনসাস এবং কনসাস, ঋণের জায়গা আস্তে আস্তে ইনক্রিজ করতে শুরু করবে। আর 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ এই যে 6 নম্বর ঘরে বসে রয়েছে যে বৃহস্পতি, বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান, সেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, তাহলে সেই জায়গাটাও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গায় চলে যাচ্ছে। কেননা 8 নম্বর ঘরটাকে মারক স্থান বলা হয়। আর শনি এবং বৃহস্পতির একত্রীকরণের ফলে কি হয়, শনি মানে ডিসিপ্লিনের কারকতা, শনি মানে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা, বাস্তব বোধের জায়গাটা, কমিউনিকেশনের জায়গাটা, লিগেল অ্যাক্টিভিটিসের জায়গাটা, এই জায়গাটা ওয়েস্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এবং এই জায়গাটাকে ধরে রাখা সম্ভব হচ্ছে না। ব্যাঘাত যোগের জন্য প্রতি মুহূর্তে অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই মাস্ট মাস্ট মাস্ট। তবে প্রসঙ্গে জানিয়ে রাখি, রেমিডিয়াল প্রসেস আমি অ্যাপ্লাই তখনই করি যখন যার প্রেডিকশনটি করা হচ্ছে সে বলবে স্যার আপনার কাছে আমি নিজেকে সারেন্ডার করলাম, তবেই। তা না হলে আমি কখনো কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব না, বা রেমিডিটা নিয়ে অর্থ খরচ করবে না। যদি তুমি মনে করো যে আমি স্যারের কাছে সারেন্ডার করলাম, স্যার যা বলবে আমি সেই কথাই শুনবো, তবেই তুমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবে। কেমন, এই হচ্ছে তোমার প্রেডিকশন। এরপরেও তোমার যদি সত্যি সত্যি কোনো প্রশ্ন থাকে, অবান্তর প্রশ্ন নয়, সত্যি সত্যি কোনো প্রশ্ন থাকে, তাহলে প্রেডিকশনটি শোনার 24 ঘন্টার মধ্যে অবশ্যই তুমি সেই প্রশ্নগুলো করবে, হোয়াটসঅ্যাপ মারফত করবে, আমি হোয়াটসঅ্যাপ মারফত তার উত্তর দেবো।
তবে আবার বলছি, অবান্তর কোনো প্রশ্ন করলে কিন্তু তৎক্ষণাৎ ব্লক করে দেবো। আমার মনে হয় না আর কোনো প্রশ্ন থাকা উচিত বলে আমি একদম 12টা ভাব বুঝিয়ে দিলাম। আজকের মতন এইটুকুই। নমস্কার। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।